প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত আমাদের আজকের 7 দিনে। আজকে আমরা কথা বলতে চাই বাংলাদেশের রাজনীতিতে বিদেশি ফ্যাক্টর নিয়ে। আমরা জানি যে ভূ রাজনৈতিকভাবে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ অবস্থানের মধ্যে আছে এবং বাংলাদেশের রাজনীতিতে সরকারি দল এবং বিরোধী দল সবসময় বিদেশিদের বিভিন্ন ধরনের বিষয় নিয়ে প্রভাব নিয়ে কথা বলে থাকেন এবং সেই একই কারণে হয়তো জনগণের মধ্যেও হর হামেশাই এই বিষয়টি নিয়ে এক ধরনের উৎসুক রয়েছে। কেন বাংলাদেশের রাজনীতিতে বিদেশি ফ্যাক্টর অনেক বেশি বারবারই ঘুরে ফিরে চলে আসে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলতে চাই আমাদের এই আলোচনায়। শুরুতে পরিচিত হয়ে নিই, আমাদের সাথে রয়েছেন সংসদ সদস্য এবং পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তা, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সাথে আরও আছেন বিএনপি নেতা এবং সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনাকেও স্বাগত জানাচ্ছি। একই সাথে আমাদের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর ফরিদুল আলম যুক্ত হচ্ছেন অনলাইনে। ডক্টর ফরিদুল আলম, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। ফরিদুল আলম, আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি আমরা আমাদের আজকের এই আলোচনা। আমি যেমনটা বলছিলাম যে বাংলাদেশের রাজনীতিতে হর হামেশাই বিদেশিদের প্রভাব আমরা দেখি এবং সেটা নিয়ে জনগণের মধ্যেই বেশ আলোচনা সমালোচনা তৈরি হয়। সেই বিষয়টি শুধুই কি ভূ রাজনৈতিক কারণ, নাকি আসলে আমাদের রাজনৈতিক দলগুলোরও এক ধরনের কিছু বিষয় রয়েছে যে অনেকেই বলে থাকেন যে রাজনৈতিক দলগুলো ভালোবাসেন তাদেরকে কথা বলতে দেওয়ার সুযোগ দিতে? আপনি কি মনে করেন, আপনার বিশ্লেষণে কি রয়েছে? আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আমি নেক্সাস টেলিভিশনের সকল দর্শককে আমি শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আজকের অনুষ্ঠানে যারা বিজ্ঞ দুজন আলোচক আছেন তাদেরকে আমি সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনার প্রশ্নের উত্তরে আসি। আপনি দুটি বিষয় এখানে উল্লেখ করেছেন যে বিদেশিদের হস্তক্ষেপের কারণ এটা কি ভূরাজনৈতিক কারণ নাকি আমাদের রাজনৈতিক দলগুলোরও কোনো ভূমিকা রয়েছে। আসলে এখানে দুটি বিষয় রয়েছে। প্রথমত হচ্ছে যে ভূরাজনৈতিক কারণ তো অবশ্যই রয়েছে। আপনি দেখেন বাংলাদেশ আপনার কৌশলগতভাবে এমন একটি জায়গায় অবস্থিত, আপনার দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ বাংলাদেশ। ভারতের সাথে আমাদের যে সীমান্ত সেটি হচ্ছে বিশ্বের যে দ্বিপাক্ষিক সীমান্তের মধ্যে আমরা বলি যে পঞ্চম বৃহত্তম একটি সীমান্ত। সেটি একটি বিষয়। ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে আমি যদি বৈদেশিক হস্তক্ষেপের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রকে সরাসরি যদি বলতে চাই, তাহলে ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান যে স্ট্র্যাটেজিক রিলেশন সেটার বয়স 30 বছর পার হয়ে গেছে, বর্তমানের বিষয়টাকে বলছি। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র এই সম্পর্কটাকে যদি এগিয়ে নিয়ে যেতে চায়, তাহলে অবভিয়াসলি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য প্রয়োজন পড়বে বাংলাদেশকে এখানে কগনিজেন্সে নেয়া। এবং সেই ক্ষেত্রে ভারতের উপর তাদের একটি বড় ভরসার জায়গা রয়েছে। অর্থাৎ ভারতও চাইবে যে ভারতের সম্পর্কটা পুঁজি করে যেন ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কটা মেনটেন করে। এবং আরেকটি বিষয় আছে এই অঞ্চলে, আপনি জানেন চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যেটি চলমান রয়েছে, সেই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে জয়েন করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র অন্যদিকে চাচ্ছে তাদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে তারা আরো অ্যাডভান্সমেন্টের দিকে যাওয়ার জন্য। এখন এটির দিকে যদি যেতে হয় তাহলে বাংলাদেশ অবশ্যই এখানে একটি কৌশলগত একটি বড় রাষ্ট্র। বাংলাদেশের লোক সংখ্যার বিচারে, বাংলাদেশের যে ভূ রাজনৈতিক এবং ভূ কৌশলগত অবস্থানের বিচারে, এই সব দিক দিয়ে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা আর পাশাপাশি এটা বলি যে আমরা ইউরোপের সাথে একটি বড় ভালো সম্পর্ক মেনটেন করছি। যুক্তরাজ্য বলেন, সেই সাথে আমরা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো বলেন, আমরা জাপান বলেন, মানে আমরা চীন বলেন, এই যে বড় বড় রাষ্ট্রগুলোর সাথে আমাদের সম্পর্ক কিন্তু এখন একটা কৌশলগত জায়গা থেকে আমরা দেখার চেষ্টা করি। এবং আমরা দেখেন যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়ার মতো বড় বড় দেশগুলো কিন্তু ইতিমধ্যে ইন্দো প্যাসিফিক বা আইপিএস স্ট্র্যাটেজির সাথে সংযুক্ত হয়ে গেছে। সুতরাং তাদের সাথে যে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কটি রয়েছে বা এই ধরনের বহুপাক্ষিক সম্পর্ক যেগুলো রয়েছে, সেই সম্পর্কে আলোকে তাদের দিক থেকে একটি দাবি রয়েছে যে বাংলাদেশ যেন ইন্দো প্যাসিফিক যে স্ট্র্যাটেজি সেইখানটায় যোগদান করে। কিন্তু আবার অন্যদিকে আমরা যেটি মনে করছি যে চীনের সাথে আমাদের সাম্প্রতিক বছরগুলোতে আমরা ব্যবসা বাণিজ্য বিনিয়োগ এবং কৌশলগত অংশীদারিত্ব যে জায়গায় নিয়ে গেছি, সেই জায়গাটাকে আমরা আসলে খুব সাবধানের সাথে আমরা মোকাবেলা করতে চাচ্ছি। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার কিন্তু যেটি বলছে, আমরা এক ধরনের অনেকটা কিন্তু অর্থনৈতিক কূটনীতি সেটিকে আমরা ফলো করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চেষ্টা করছি এবং যার ফলশ্রুতিতে বাংলাদেশে ব্যাপক বৈদেশিক বিনিয়োগ আসছে। এখন আমি আপনার প্রশ্নের দ্বিতীয় অংশে যেটি আসি, রাজনৈতিক দলগুলোর বিষয়গুলো, যেটি আসলে আমি নতুন কিছু বলবো না। আমি সেই ছোটবেলা থেকেই আমি যেটি দেখে আসছি, বাংলাদেশ নিয়ে বিদেশিদের কাছে এক ধরনের যে
হস্তক্ষেপ চাওয়ার বিষয়টি, এটি রাজনৈতিক দলগুলোর অনেক পুরনো অভ্যেস, এটা নতুন কিছু না। কিন্তু একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, স্বাধীনতার পর আমরা 53 বছর অতিক্রম করেছি। 1971, 75 বা 80-র দশকের বাংলাদেশ আর আজকের এই সময়ের বাংলাদেশের চেহারা কিন্তু অনেক পাল্টে গেছে। এখন আমাদের মাথা পিছু পার ক্যাপিটা ইনকাম $3000 ছাড়িয়ে গেছে। আমরা বিশ্বের 33তম আপনার অর্থনৈতিক ভাবে মানে উন্নত দেশের তালিকায় পৌঁছে গেছি। সুতরাং সেই দেশগুলো থেকে, সেই জায়গাগুলোতে আমাদের শিক্ষার হার অনেক বেড়ে গেছে, আমাদের গড় আয়ু অনেক বেড়ে গেছে। সেই সব জায়গাগুলো থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা মনে করি যে আমাদের রাজনৈতিক দলগুলোরও অন্তত এটুকু অনুধাবন করা উচিত বা বোঝা উচিত যে আমরা কিন্তু এখন এককভাবে চলতে অনেকটাই সক্ষম। আমরা কিন্তু নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো একটি সেতু 30,000 কোটি টাকা খরচ করে সেটি করতে পেরেছি। আমরা অনেক মেগা প্রকল্প নিজেদের সাহসে, নিজেদের সক্ষমতা দিয়ে করতে পেরেছি। সুতরাং সেই জায়গা থেকে আমাদের আত্মবিশ্বাসের জায়গা যদি ঘাটতি না থাকে, আমরা যদি সেটি ফিল করি, তাহলে আমার মনে হয় যে বিদেশি যে রাষ্ট্রগুলো যারা ওত পেতে থাকে সবসময় উন্নয়নশীল দেশগুলোর রাজনীতিতে হস্তক্ষেপ করার জন্য, সেইগুলো কিন্তু তারা করতে চাইবেন বা করতে পারবেন ডক্টর ফরিদুল আলম, আপনি সুন্দরভাবে হয়তো ব্যাখ্যাটি দিয়েছেন, বিশ্লেষণটি দিয়েছেন। আমি একটু এই মুহূর্তে কথা বলতে চাই ব্যারিস্টার রুমিন ফারহানা আপনার সাথে, যে অতি সম্প্রতি ডোনাল্ড লু সফরের পর থেকে আমাদের রাজনীতিতে এই বিষয়টি আবারও প্রকটভাবে এসছে যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে কোন চোখে দেখছে, ভারত আমাদের সাথে কি ধরনের আচরণ করছে, এই বিষয়গুলো আপনাদের দলের নীতি নির্ধারণের পর্যায়ে যারা রয়েছেন বিভিন্ন জায়গা থেকে কথা বলছেন এবং সরকারের জায়গা থেকেও বলার চেষ্টা করছেন যে এই সরকার আসলে ভারতের সাথে অনেক বেশি নত যেন। এই জায়গাগুলো কেন বারবারই আসে এবং জনমনেও কিন্তু এই বিষয়টা সবসময় আছে, কথিত আছে যে বিএনপি সবসময় একটু ভারত বিদ্বেষী জায়গা থেকেই কথা বলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি খুব মনোযোগ দিয়ে আজকের আলোচনা শুনছিলাম, অনেকগুলো বিষয় এসছে। আপনি প্রশ্ন করছিলেন ডোনাল্ড লুয়ের সফর নিয়ে, প্রশ্ন করছিলেন এই বিষয়ে বিএনপির বিভিন্ন র্যাঙ্ক অ্যান্ড ফাইল এনে তারা কথা বলেছেন। আমি তো বিনীতভাবে বলি, ডোনাল্ড লুয়ের সফর নিয়ে বিএনপি কি আদৌ কোনো কথা বলেছে? আমাদের মহাসচিবকে প্রশ্ন করা হয়েছিল সাংবাদিকদের তরফ থেকে, উনি বলেছেন মানে এটাতে আসলে বিএনপির কিছু যায় আসে না, মানে কে কখন আসছেন বা সেটা বলেছেন, কিন্তু নরমাল ডিপ্লোম্যাটিক নর্ম, ওনারা আসবেন। একটা দেশের আরেকটা দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক থাকলে ডেফিনেটলি ভিজিট তো চলতেই থাকবে। রাদার আমি একটু আওয়ামী লীগের দিকে তাকাই। আপনারা শুরু থেকে দেখেছেন নির্বাচনের কিছু মাস আগে থেকেই শুরু হয়েছে আওয়ামী লীগের যুক্তরাষ্ট্রের ব্যাপারে এক ধরনের তীব্র অ্যালার্জি শব্দটাই আমি ব্যবহার করছি, বুঝে শুনেই ব্যবহার করছি। স্বয়ং প্রধানমন্ত্রী বলছেন সেন্ট মার্টিন দিলেই তো আমি খুশি হয়ে যাবে, আমি ক্ষমতায় থাকতে পারবো। স্বয়ং প্রধানমন্ত্রী বলছেন যুক্তরাষ্ট্র আমাকে ক্ষমতায় দেখতে চায় না, এবং একটা পর্যায়ে সংবাদ সম্মেলনে তিনি বেশ ক্ষোভের সঙ্গেই বলেছিলেন যে হয়তো ওরা জয়ের সম্পত্তিও ক্রোক করতে পারে। মানে ওনার আশঙ্কাটা ঠিক অতদূর পর্যন্ত গিয়েছিল। অ্যাট দ্য সেম টাইম আমি দেখেছিলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও বলছেন যে পিটার হাস আমাদের অতি আলোচিত একজন রাষ্ট্রদূত, বাংলাদেশে যতজন রাষ্ট্রদূত আছেন পিটার হাস মোস্ট প্রবাবলি দ্য মোস্ট ডিসকাসড অ্যাবাউট একজন রাষ্ট্রদূত। ওনার ব্যাপারে বলতে গিয়ে বলেছেন পিটার হাসের মুরব্বীদের সঙ্গে আমাদের তলে তলে আপোষ হয়ে গেছে। দিল্লি আছে, আমরা আছি, দিল্লি আছে। তারা বলছেন আমেরিকার দিল্লিকে দরকার, দিল্লির আমেরিকাকে দরকার। প্রধানমন্ত্রীর পরেই বোধহয় পররাষ্ট্রমন্ত্রী, র্যাঙ্ক অ্যান্ড ফাইলে খুবই ইনফ্লুয়েন্সিয়াল একজন মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, তিনি খোদ ভারতে গিয়ে বলে এসছেন যে আমি বলছি আরেকবার শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় রাখা উচিত। এবং এই নির্বাচনের পরপরই আমরা দেখলাম সেতুমন্ত্রী অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের নতুন ফরেন মিনিস্টার, তিনিও বললেন 14, 18 এবং 24-এ ভারত ছিল বলে আমরা নির্বাচন পার হয়েছি। আমার পূর্ববর্তী বক্তা যে কথাটি বলছিলেন, আমি খুবই দুঃখিত যে ওনার কথার সাথে আমাকে খুবই ক্যান্ডিডলি ডিফার করতে হচ্ছে। উনি নানান উন্নয়নের কথা বলছেন, চমৎকার। সেই উন্নয়নের সঙ্গে সঙ্গে আমরা এটাও ভুলে না যাই, বিবিএস এর রিপোর্ট বলছে যে আমাদের 4.5 কোটি মানুষ তাদের একেবারে বেসিক নিডস পূরণ করতে গিয়ে ঋণ করতে বাধ্য হচ্ছে। আমরা আসলে ফ্লাইওভার আর মেট্রো রেল বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিয়ে ছুটে চলিত গাড়িগুলো দিয়ে আমরা ঠিক বুঝতে পারি না আমাদের দেশে মাছের কাঁটা বিক্রির সংস্কৃতি শুরু হয়েছে এই সরকারের আমলেই। আমাদের দেশে একটা ডিম 15 টাকা করে মধ্যবিত্ত কিনতে বাধ্য হচ্ছে এই সরকারের আমলেই। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, বাংলাদেশের মানুষের সাথে গত
10 বছর 11 বছর ধরে ভোটের কোনো দেখা সাক্ষাৎ নাই। তো এই সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমি একটা কথা খুব স্পষ্টভাবে বলি, সেটা আপনি ভারত বলেন, চায়না বলেন, রাশিয়া বলেন কিংবা ইউএস বলেন, যে কোনো দেশের জন্যই একটা অনির্বাচিত সরকারের সঙ্গে বার্গেইন করাটা অনেক সহজ। কেন সহজ? বিকজ যেই সরকারটি অনির্বাচিত তার বার্গেনের একটাই পয়েন্ট থাকে, আমাকে যে কোনো মূল্যে ক্ষমতায় রাখো। $5 বিলিয়ন ঋণ দিয়ে হোক, কিংবা স্যাংশন তুলে দিয়ে হোক, কিংবা নতুন করে স্যাংশন না দিয়ে হোক, কিংবা ধরেন ভারতের মতো। সেই জন্যই কি আপনাদের অভিযোগের তীরটি এরকম যে সরকার আসলে ব্যাকড সরকার, যেটা বলতে চাচ্ছেন বিভিন্নভাবে ঘুরিয়ে? আমি তো সরকারই স্বীকার করি না, গুড আর ব্যাড তো অনেক অনেক পরের কথা। আপনি বাংলাদেশের সংবিধানে বিশ্বাস যদি করেন, আপনি রাষ্ট্র কাঠামো সম্পর্কে যদি আপনার ন্যূনতম ধারণা থাকে, এবং রাষ্ট্রের সঙ্গে নাগরিক এবং সেই সঙ্গে সরকারের যে একটা ত্রিভুজ সম্পর্ক, সেই ব্যাপারে যদি ন্যূনতম পড়াশোনা থাকে, এই সরকারকে আসলে সরকার বলার তো কিছু নাই। সেই সংবিধানের দোহাই দিয়ে যদি বলি যে সংবিধান আপনারা বারবারই নির্বাচন বর্জন করছেন, এবং সেইখানে আওয়ামী লীগ সবসময়, একটু আপনার কাছে আসতে চাই, আওয়ামী লীগ সবসময় বলছে যে উত্তরটা দিয়ে নির্বাচন বর্জনের কথা বলছিলেন। নির্বাচন আপনি দেখলেন কোথায়? নির্বাচন হলে না বর্জন বা গ্রহণের প্রশ্ন ওঠে। আপনারা লিফলেটও বিতরণ করছেন যে আমরা মানুষকে আহ্বান জানিয়েছি যে এই কেক ভাগাভাগি বা এই মানে দখলদারির যে খেলা চলছে, এখানে অংশ নিয়েও না, মানুষ নেয়নি সেই অংশ। আমরা একটু নাইমুজ্জামান মুক্তার কথা শুনতে চাই, যে কথাগুলো রোমিন ফারহানা বললেন সেখান থেকে যদি আপনাকে বলি যে সার্বিকভাবে এই যে বিতর্কটা শুরু হয়েছে, যে বাংলাদেশের রাজনীতিতে আবারও বিদেশিদের কথা নিয়ে আমরা আলোচনা করছি, এবং বিভিন্ন সময় দেখি যে এটা প্রভাবও বিস্তার করে, আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আসলে রুমিন আপার বলার দক্ষতাটা দেখে আমি মানে অত্যন্ত মুগ্ধ হয়ে দেখছিলাম, এবং আফসোস করছিলাম যে গোয়েবলস যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো লজ্জা পেতেন রুমিন আপাকে দেখে, যে এবং কি সুন্দর করে মিথ্যা উপস্থাপন করা যায় এত সাবলীলভাবে। মানে ওনার কাছে শেখার জায়গাগুলোকে আমি আসছি মানে ধরেন হচ্ছে উনি এই আপনার তো দুইটা অংশে, একটা হচ্ছে যে অর্থনৈতিক জায়গা থেকে, আর একটা হলো বাংলাদেশের রাজনৈতিক জায়গা থেকে বিদেশ নির্ভরতার কথা বললেন। উনি সম্প্রতি কতগুলো উদাহরণ দিলেন। আচ্ছা, আমরা নিশ্চয়ই খুব দ্রুত বিস্মৃত হয়ে যাই না। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 2013 সালের 31শে জানুয়ারি বেগম জিয়া নিজে ওয়াশিংটন পোস্টে একটা বিজ্ঞাপন দিয়ে প্রতিবেদন লিখলেন। প্রতিবেদনে লিখলেন কি, বাংলাদেশে যাতে বিনিয়োগ করা না হয়। তো যে বিদেশিদের কাছে বিচার দেয়া বিজ্ঞাপন দিয়ে, এবং তার মানে দুদিন পরে মওদুদ আহমেদ সাহেব বাংলাদেশের জাতীয় সংসদে দাঁড়িয়ে সেটার সাফাই গিয়েছিলেন। শুধুমাত্র তাই না, মির্জা ফখরুল সাহেব আর এক কাঠি এগিয়ে যে পল্টনের জনসভায় সেই বিষয়ে কথা বলেছেন। আর পিটার হাসের বিষয় নিয়ে কথা বলতে চাই না, কারণ এত বহুল চর্চিত বাংলাদেশে এরকম ডিপ্লোমেটদের কাছে একজন রাজনৈতিক কর্মী হিসাবে, আমরা তো মফস্বলের রাজনৈতিক কর্মী, আমরা একদম তৃণমূলের রাজনীতি করি, পঞ্চগড়ের একজন নবীন কর্মী, রাজনৈতিক কর্মী। রুমিন আপারা জাতীয় রাজনীতি করে, বড় জায়গায় রাজনীতিক কেন্দ্রের নেতৃত্ব দেয়। লজ্জা পাই আমরা তৃণমূল থেকে যে এরকম রাজনীতিবিদরা একজন এই সাধারণ ডিপ্লোমেটদের কাছে যেইভাবে নতজানু হয়ে আমাদের দেশে আমরা কথা বলি, এটা অত্যন্ত দুর্ভাগ্য। সেই নতজানু হবার বিষয়টা কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে বারবার বলা হচ্ছে, বিএনপি থেকেই বলা হচ্ছে যে পার্শ্ববর্তী দেশের কথায় বলা হচ্ছে যে নতজানু পররাষ্ট্রনীতির কারণেই অনেক ধরনের, যেমন তিস্তার পানি আমি আসছি কথাগুলিতে, যেই বিষয়গুলি বলছে, যেটা মানে সত্যি সত্যি আমাদের মতো যারা নবীন রাজনৈতিক কর্মী আমরা বিব্রত হই। দেখেন, উনি নির্বাচনকে স্বীকার করতে চাইছেন না, বাংলাদেশের সংবিধানকে বলছেন, যেই কথাগুলি বললেন যে নির্বাচনটাই ভোটার উপস্থিতি ইত্যাদি ইত্যাদি নানান প্রসঙ্গ, এগুলো আমি শুনি। আমি রুমিন আপার কথা যদি কয়েকটা আলোচনা একটু করি, একই ধরনের মানে উনি বলেন তো। কিন্তু দেখেন, আমি মনে করিয়ে দিতে চাই যে এই তো উনি বিএনপির কর্মী, যেইখানে তাদের প্রতিষ্ঠাতা একই সঙ্গে প্রজাতন্ত্রের কর্মচারী, একই সঙ্গে হচ্ছে এই সংবিধান সমস্ত কিছু লঙ্ঘন করে যে নির্বাচনটা আয়োজন করেছিলেন। সেই নির্বাচনে আমি পুরনো ইতিহাসে যাওয়ার আগে আপনাকে যে প্রশ্ন অবশ্যই যাবেন, আপনি আমাকে যেখানে বলেছেন যে উনি ভুল তথ্য দিয়েছেন, আমি একটু শেষ করি নি, আমি জাস্ট কোনটা কোনটা মিথ্যা বলছেন, আপনি একটু বলেন। না আমি শব্দটা কিন্তু আমি বলিনি মিথ্যুক। আচ্ছা, যাই হোক, আমি আমাকে বলতে দেন আপা। তো এই যেটা বলছিলাম যে আমাদের এই নির্বাচনই মানতে চান না,
বিএনপির আমলের নির্বাচনগুলি কিসের নির্বাচন ছিল? এই হানা ভোট, কত পার্সেন্ট ভোট পড়েছিল সেটা কি নির্বাচন হয়েছিল? আপনি 79 সালে, আমি আসি একটু শেষ করতে দেন আমাকে, আমার ফ্লো নষ্ট হয়ে যাবে। 79 সালে এই আওয়ামী লীগকে বাধ্য করা হয়েছিল, জিয়াউর রহমান বাধ্য করেছিলেন যে নির্বাচনে আমরা কোথাও বঙ্গবন্ধুর নাম ব্যবহার করতে পারবো না। ওখানে কি করেছিলেন যে জীবিত কিংবা মৃত ব্যক্তি যাদের নামে ভক্তি শ্রদ্ধা জাগরিত হতে পারে এমন ব্যক্তির নাম ব্যবহার করা যাবে না, এই আরপিওতে করে, এবং হাত পা বেঁধে নির্বাচনে আসতে দেওয়া হয়েছিল। আওয়ামী লীগ কিন্তু সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল। 70-এর নির্বাচনে পাকিস্তানিরা নির্বাচন আয়োজন করেছিল, সেই নির্বাচনেও আওয়ামী লীগ নির্বাচন করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দেওয়া সত্ত্বেও বঙ্গবন্ধুকে যখন সরকার হস্তান্তর করছিলেন না, আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রের পথে থেকেছে। বঙ্গবন্ধু 7ই মার্চের বক্তৃতায় বলেছিলেন যে একজনও যদি ন্যায্য কথা বলে আমরা মেনে নেব। এই 70-এর নির্বাচনের পরেও এবং তারপরে ক্রমাগতভাবে বাংলাদেশের সকল নির্বাচনে, এই 79 নির্বাচন, 86 নির্বাচন, আমরা জানতাম, বঙ্গবন্ধু কন্যা জানতেন যে এই নির্বাচনে আমাদের ফলাফল হতে আসবে না, কিন্তু গণতন্ত্রের পথ থেকে আমরা সরে যাইনি। এই যে সরে যায়নি, এই নির্বাচনগুলিতে অংশগ্রহণ করেছে। উনি বলছেন যে এই নির্বাচনে উনি ভোটের মধ্যে আসলেন না। একটা রাজনৈতিক দল নির্বাচনে না আসলে ওটা নির্বাচন কেন উনি বলবেন না? নির্বাচনে আমাদের বক্তব্য হচ্ছে যে কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করলো কি করলো না সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে জনগণ সেখানে ভোটে অংশগ্রহণ করলো কিনা। যেই নির্বাচনে 40%-এর অধিক ভোটার উপস্থিতি হয়, সেটাকে আপনি কি করে অস্বীকার করবেন যে নির্বাচনই নয়? কিন্তু মানে খুশির ভিত্তিতে যেখানে আপনি আপনার হাতে 79 নির্বাচন আছে, যেইখানে আপনার হানা ভোটের নজির আছে, যেখানে 91-এর উপনির্বাচনের নজির আছে, এই 15ই ফেব্রুয়ারির নির্বাচনের নজির আপনারা সৃষ্টি করেছেন, এত কিছুর পরেও যখন গণতন্ত্রের ছবক আপনাদের কাছ থেকে নিতে হয়, সেটা তো সত্যি সত্যি দুর্ভাগ্যের। আমাদের কাছে মনে হয় যে এখন আপনি জেনে না জানার ভান করতে চান সেটা ভিন্ন জিনিস। আর এই বিদেশ নির্ভরতা, আমরা ধরা যাক হচ্ছে যে সারা বিশ্বের সঙ্গে এখন আমাদের যেই সম্পর্ক, এটা সকল দেশের সঙ্গে একটার সঙ্গে আরেকটা সম্পর্কিত। কোনো একটা দেশের ক্রিয়া প্রতিক্রিয়া আর একটা দেশের উপরে পড়বেই। আপনার হচ্ছে এই ফিলিস্তিনের আক্রমণের মধ্য দিয়ে বাংলাদেশেও তো এর প্রভাব পড়ে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে আমাদের দেশে প্রভাব পড়ে। আমরা একজন আরেকজনের দ্বারা সম্পর্কিত, এটা তো অস্বীকার করবার সুযোগ নেই, অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু একটা বিষয় বারবার ঘুরে ফিরে আসে যে মার্কিন যুক্তরাষ্ট্রে সবসময় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। নির্বাচনের আগেও হয়েছিল, এখনো মনে হয় সেই দিকে যাচ্ছে। আমরা সেই আলোচনাগুলো করতে চাই, আমাদের আলোচনাটা রাখতে চাই আজকে বিদেশি ফ্যাক্টরগুলোকে নিয়েই। আমরা একটা বিরতি নিয়ে আসি, তারপরে আবার কথা বলছি। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, আপনি আছেন নেক্সাস টেলিভিশনের সাথে, দেখছেন 7 দিনের আয়োজনে। আজকে কথা বলছি বাংলাদেশের রাজনীতিতে বিদেশি ফ্যাক্টর। বিরতিতে যাবার আগে কথা হচ্ছিল আপনার সাথে, আমি একটু আবার আসতে চাই রুমিন ফারহানা আপনার কাছে, যে আপনার হয়তো কিছু কথা বলবার আছে, সেই সাথে আমি একটু যুক্ত করতে চাই যে আপনারা তিস্তা প্রকল্প নিয়ে বারবারই কথা বলছেন ইদানিং, যে তিস্তা প্রকল্পে আমাদের আসলে যেটা করার ছিল বাংলাদেশকে, সেখান থেকে আসলে সরকার ঠিক শক্তিশালী পদক্ষেপ নিচ্ছে না বলেই বারবার ব্যর্থ হচ্ছি আমরা। এই যে বিরোধী দল হিসেবে শক্তিশালী ভূমিকা রাখার ক্ষেত্রেও তো এই আলোচনাগুলো গুরুত্ব বহন করে কি, এবং সেটা আপনারা কিভাবে আসলে চাপটা রাখতে চান দেশের মানুষের জন্য? আমি কথা বলার শুরুর আগে আমার ভাইকে একটু ক্লিয়ার করতে হবে এক্স্যাক্টলি কোন কোন তথ্য আমি গোয়েবলসেও কায়দায় সঠিক দেইনি। উনি এটা ক্লিয়ার করুক, তারপরে আমি ডেফিনেটলি আলোচনায় যাব। আমরা আলোচনাটা আমার যেটা মনে হয় যে উনি যখন বলছেন যে কোন সরকার নিয়ে কথা বলছেন, উনি যখন বলছেন কোন নির্বাচনই তো গ্রহণ করছি না, এই প্রশ্নগুলি যখন তুলছেন, তোলার পরে তো তার কোনো একটা সরকারের ব্যাপারে কথা বলছেন। তো সেই জায়গাটা থেকে এই যে একটা নির্বাচন ব্যবস্থা, যে নির্বাচনগুলি হয়ে গেল, উনি তো প্রশ্ন তুলবেন যে 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন, 24 সালের নির্বাচন, এই তো উনি কোনো নির্বাচনটাই গ্রহণ করছেন না, উনি সরকারকে গ্রহণ করছেন না। তাহলে আমি কি বলবো, এর বাইরে কি বলার আছে? মানে রবীন ফারহানা, ওখান থেকে যদি আমরা বলি যে আপনারা বারবার, আমি একজন নাগরিক, আমি নির্বাচন গ্রহণ করব কি করব না সেটা আমার স্বাধীনতা, সেটার জন্য তো মিথ্যাবাদী বা গোয়েবলস বলা কি আসে? মজাটা হচ্ছে কি, এই জায়গাটায় যখন আমরা আলোচনায় বসি না, মাঠের বক্তৃতা মাঠেই ভালো লাগে, মাঠে আমরা অনেক কথা বলি, যাচ্ছে তাই বলি, কর্মীরা উজ্জীবিত হয়, তালি দেয়, খুশি হয়, চাঙ্গা হয়, অনেক কথা মাঠে বলতে হয়। মাঠে যা বলি সেটা টেবিলে বলা
বোধহয় খুব সঠিক নয়। অনেকগুলো প্রশ্ন এসে তিস্তার ব্যাপারে আমি একটু পরে যাব। আমরা ৭৯ নির্বাচনে যাওয়ার আগে ৭৩-এর নির্বাচনটা ঘুরে আসি তো। ৭৩-এর নির্বাচনে আওয়ামী লীগ স্বাধীনতার পর এই নির্বাচন, হ্যাঁ, সেই স্বাধীনতা যেটা ৭০-এর নির্বাচনে ইয়াহিয়ার আমলে, আমি নামটা আবারও বলছি, ইয়াহিয়ার মতন একজন স্বৈর শাসকের আমলে একটি চমৎকার নির্বাচন হয়েছিল। চমৎকার এ কারণেই, আমার ভাই নিশ্চয়ই আপত্তি করবেন না, ১৬৯টার মধ্যে ১৬৭টা আসন পূর্ব বাংলায় আওয়ামী লীগ পেয়েছিল। তাহলে বোঝেন কত জনপ্রিয়, এবং ভোটে ন্যূনতম কারচুপি হয়নি। হলে নিশ্চয়ই ১৬৯টার মধ্যে ১৬৭টা আওয়ামী লীগ পেত না। সেই নির্বাচনের পরে ৭৩-এর প্রথম জাতীয় নির্বাচন, সকলেই আওয়ামী লীগের, একটা দুটা স্বতন্ত্র প্রার্থী, তার একটা আমার বাবা অলি আহাদ, ব্রাহ্মণবাড়িয়া আসন থেকে। বেসরকারিভাবে জয়ী ঘোষণা করা হয় স্বতন্ত্র প্রার্থীকে। পরের দিন শেখ মুজিবুর রহমান সাহেব টেলিফোন করে বলেন, কি অলি আহাদ, জিতলা না আমার বিরুদ্ধে গিয়া? জিততে দেওয়া হয় নাই। তাহিরউদ্দিন ঠাকুরকে সেখান থেকে জয়ী করে আনা হয়, এবং সেই তাহিরউদ্দিন ঠাকুর যিনি ১৫ই আগস্টের বিরাট কুশীলবদের একজন। মজাটা ভালো না? ৭৩-এ ডাকসুর নির্বাচন, একদিকে আছে মুজিববাদী ছাত্রলীগ, আরেকদিকে জাসদ ছাত্রলীগ। সেখানেও ব্যালট বাক্স চুরি। আরে বিসমিল্লাতেই তো এই দলটা চুরি দিয়ে শুরু করছে। এই দলের হাত দিয়ে আপনি আর কি আশা করেন? আওয়ামী লীগ নাকি জীবনে নির্বাচন বর্জন করে নাই। ৮৬ সালে নির্বাচনে গিয়ে বর্জনের প্রসঙ্গে না এসে আমরা যে প্রসঙ্গে আলাপ করছিলাম আজকে, যে বিদেশ কিছু নির্ভরতা, জবাব তো দিতেই হবে। বিদেশ শব্দটা তো আমার ভাই উচ্চারণই করলেন, আই হোপ এর পরে নিশ্চয়ই করবেন। ৮৬ নির্বাচন, সব নির্বাচনে যাওয়া ভালো ফল আনে না ভাই। ৮৬ নির্বাচনে গিয়ে জাতীয় বেঈমানের তকমা নিজের গায়ে নিজে আওয়ামী লীগ লাগিয়েছিল। লালদিঘির ময়দানে বলেছিল এই শরীয় শাসকের সাথে যে নির্বাচনে যাবে সে জাতীয় বেঈমান। পরের দিন হেডলাইন বড় বড় করে আওয়ামী লীগ জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছে, এবং বিরোধী দলের আসনে বসেছিলেন আজকের প্রধানমন্ত্রী। ভালো ফল আনে নাই। এইটার জবাব কড়ায় গন্ডায় দেশের মানুষ দিয়েছিল ১৯৯১ সালে। সুতরাং সব নির্বাচনে অংশ নিলে দেশের মানুষের ভালোবাসা পাওয়া যায়, এবং সব নির্বাচনে অংশ নেওয়াই যে সঠিক বিষয়টি এখানে একটা প্রশ্ন থেকে যায়। আরেকটা প্রশ্ন আছে, একটু বলি। ৯৬-এর ১৫ই ফেব্রুয়ারি কই, তারা তো অংশ নেয় সেই নির্বাচনে। ২০০৭ সালে যে নির্বাচনটি হতে যাচ্ছিল সেই নির্বাচনেও তো তারা অংশগ্রহণ করবে না বলে জানিয়ে দিয়েছিল। সুতরাং নির্বাচন আসলেই আওয়ামী লীগ লাফ দিয়ে গিয়ে অংশগ্রহণ করে, বিষয়টি তেমন নয়। আমি নির্বাচন কেন বলছি না, নির্বাচনের না একটা আন্তর্জাতিক সংজ্ঞা আছে, মানদণ্ড আছে। সেটা কি? সেটা হচ্ছে জনগণের সামনে আপনাকে চয়েস দিতে হবে। আপনি বনাম আপনার ডামি, বনাম আপনার মামি, বনাম আপনার ফাদার, বনাম আপনার ডটার, না, এটার নাম নির্বাচন না। মানুষকে, আপনি কি অংশগ্রহণমূলক নির্বাচনের কথা তুলতে চাচ্ছেন? নিশ্চয়ই। মানুষকে বেছে নেওয়ার সুযোগ না দিলে সেটা নির্বাচন নয়। আপনারা যে বারবার নির্বাচন থেকে দূরে থাকছেন, তাতে করে মনে হয় না যে আপনার বিএনপি জনবিচ্ছিন্নতায় পরিণত হচ্ছে? আরো ২৮টা দল তো নির্বাচনে অংশ, বিএনপি জনবিচ্ছিন্নতার প্রশ্নে আসবো, ২৮টা দল তো নির্বাচনে অংশ নিয়েছিল। কই, মানুষ তো আসতে পারে নাই, মানুষ তো আসে নাই। এই যে বললেন না জনবিচ্ছিন্ন, এটার উত্তর এটার সাথে কানেক্ট করে দিচ্ছি। ২৮টা দল নির্বাচনে অংশ নেওয়ার পরেও যখন ভোটার টার্ন আউট 9 to 10% হয়, 10% কেন, আমার ভাই তো এখন আমাকে ধরবেন যে ইসি নির্বাচনের দিন ঘুম থেকে উঠে বলছে আমি তো ঘুমাইছিলাম, টের পাই নাই, 18 থেকে 40% হয়ে গেছে। শ্রীরাধা দত্ত নিশ্চয়ই নাম শুনেছেন, ভারতীয় বিখ্যাত কলামিস্ট এবং বিবেকানন্দ ফাউন্ডেশনের একজন রিসার্চার। তিনি বলেছেন বাংলাদেশে আমার যে আওয়ামী লীগের বন্ধুরা আছে তারাও কেউ ৭ই জানুয়ারি নির্বাচনে ভোট দেয় নাই। ভোটার টার্ন আউট আমার মনে হয় না 10%-এর আশপাশেও হবে। 10%। কে বলছে? শ্রীরাধা দিয়ে সার্চ করে আপনাদের, আমি সকলের সুবিধার জন্য বলছি, আপনি একটু দেখে নেবেন যে কি কি ধরনের আর্টিকেল তিনি লিখেছেন, এবং কি ভীষণভাবে আওয়ামী লীগের পক্ষের একজন ব্যক্তি শ্রীরাধা দত্ত। আপনার কথাগুলো এর মধ্যে আমরা জানছি, কিন্তু আমার যেখানে প্রশ্ন যে বিএনপি বারবার যে নির্বাচন থেকে দূরে থাকছে, এতে করে জনগণের সাথে এক ধরনের বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে। আমি দুটো পার্সপেক্টিভ অলরেডি আপনাকে বলেছি। এক হচ্ছে নির্বাচনে গেলেই যে মানুষ আপনার সঙ্গে পজিটিভলি থাকবে, নট নেসেসারিলি। ৮৬ নির্বাচনে গিয়ে আওয়ামী লীগের ভরাডুবি হয়েছিল ৯১, কারণ মানুষ সেটা প্রত্যাখ্যান করেছে। একইভাবে আজকে যদি আপনি নির্বাচনে যান, আপনি জাতীয় বেঈমান হবেন। আরেকটি বিষয়, ১৪ সালে বিএনপি নির্বাচন বর্জন করেছিল, সকলে বলেছিল বিরাট ভুল হয়ে গেছে। ১৮তে নির্বাচনে অংশ নেয়, ৫০-এর অধিক প্রার্থী ফিজিক্যালি অ্যাসল্টেড হয়। আমরা মাত্র ৬টি আসনে
সংসদে নির্বাচিত হই, সত্যি এমনই আসন যে প্রধানমন্ত্রী পর্যন্ত গলদঘর্ম হয়ে ব্যাখ্যা দিতে শুরু করলেন কেন মাত্র বিএনপি 6টা পেল, বিএনপির নেতা ঠিক নাই, বিএনপির একটা আসন থেকে 10 জন নমিনেশন পাইছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সমাধান কিভাবে হবে রুমিন ফারহানা? দেশ যেখানে আপনারা আছেন সেখান থেকে আসলে সমাধানের পথটা কোথায়? তীব্র ক্ষমতার লোভ আওয়ামী লীগকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে এখন আমি খুব দুঃখিত, কিন্তু প্রশ্নটি আমার রাখতেই হচ্ছে, বাংলাদেশ আসলে ক্ষমতায় কে আছে? আপনি কি মনে করেন আওয়ামী লীগ বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রী একটা কাল্ট বানিয়েছেন তারা, যে প্রধানমন্ত্রী ইজ আ সেভিয়ার, শি ক্যান ডু অ্যান্ড আনডু এনিথিং। তিনি এক হাতে ভারত, আরেক হাতে চীন, আরেক হাতে আমেরিকা নিয়ে খেলছেন। নিজের দলের আমাকে শেষ করতে নিজের দলের কর্মীরাই তাকে মানে না। কেন মানে না? এখন প্রশ্ন তো করবেন। এই যে একটা উপজেলা নির্বাচন হচ্ছে না, একেবারে স্থানীয় সরকার নির্বাচন, পলক সাহেবের শ্যালকের কাণ্ড ধরে প্রধানমন্ত্রী বললেন মন্ত্রী এমপিদের আত্মীয়রা নির্বাচন করতে পারবে না, কেউ শুনলো না। নোয়াখালী 4 আসন খোলাখুলি বললো, একই রকম অন্যান্য অনেক আসনের এমপিরাই বললো আমার ছেলে নির্বাচন করবে, যা পারে করুক গিয়া দল। সাধারণ সম্পাদক বারবার বললেন এটা প্রধানমন্ত্রীর নির্দেশ, সেটাও কেউ মানল না। শেষমেশ প্রধানমন্ত্রী পরিবারের সংজ্ঞা পাল্টে স্বামী সন্তান করলেন। তারপরেও 10 জন প্রার্থী, আমি আবারও বলছি, প্রথম দফায় 10 জন প্রার্থী আওয়ামী লীগের যারা মন্ত্রী এমপির সন্তান, তারা নির্বাচন করলো। এখন আপনি আমাকে বলেন তো, যেই মানুষটিকে সর্বময় ক্ষমতার অধিকারী বলে একটা ভাব তৈরি করছে আওয়ামী লীগ, তার নিজের দলেই তো তার কোনো সে নাই। আপনার কথা থেকে আপনিও বলতে চাচ্ছেন যে মানে আওয়ামী লীগও আসলে তার কেন্দ্র কারচুপি নির্বাচন করে আসতে থাকলে না আসলে সকল জায়গায় আপনি ক্ষমতা হারাতে থাকবেন, আপনি সেটা বুঝবেন না। আমি আপনার প্রশ্নটাই নাইমুজ্জামান মুক্তাকে করতে চাই, যেভাবে ব্যাখ্যা দিলেন রুমিন ফারহানা, সেখান থেকে যে জনবিচ্ছিন্নতার কথা আমি বলছিলাম, এবং নির্বাচনে আসলে সব দলের অংশগ্রহণ এবং লেভেল প্লেয়িং ফিল্ডের একটা ব্যাপার আছে, সেই জায়গাটা নিয়েও হয়তো কথা হতে পারে। এবং যে প্রসঙ্গ তুললেন রুমিন ফারহানা, যে আপনাদের দলের সর্বোচ্চ নেতৃত্বের কথাও অমান্য করা হচ্ছে মাঠ পর্যায়ে, আপনি মাঠ পর্যায়ের। আমি রুমিন আপাকে ধন্যবাদ দিতে চাই, কারণ এতকাল ওনাদের নেতৃবৃন্দ দাবি করে এসেছিলেন সব কিছুই নাকি প্রধানমন্ত্রীর নির্দেশেই হচ্ছে, সব কিছুই করছেন। যাক, তাও ভালো যে আজকে স্বীকার করলে যে প্রধানমন্ত্রী না, আওয়ামী লীগ একটা নিজের দলের মধ্যে একটা গণতন্ত্র আছে, এবং এইখানে আমরা, হ্যাঁ, এমন না যে আমাদের ভুল হয় না, ভুল আমরা করি। এবং আপনি দেখবেন যে আমাদের ভুলের জন্যে আমরা কতবার আমাদের নিজেদের মধ্যেই সেই জায়গাটায় আমাদের কর্মীদের বিষয়ে বলি বা সরকারের নীতি নির্ধারণের ক্ষেত্রে অনেক জায়গায় পরিবর্তন আমরা নিজেরা করেছি। তো এই ভুল থেকে শিক্ষা গ্রহণ করবার যেই মানে একটা গণতান্ত্রিক রীতি, সেই রীতি আমাদের দলের মধ্যে আছে জন্যই আমি ধন্যবাদ দিতে চাই যে এতকাল টানা ক্রমাগতভাবে বলেছে যে প্রধানমন্ত্রীর নির্দেশে সব কিছু হচ্ছে, সব একাই করছেন, কেউ করছেন না। আজকে উনি স্বীকার করলেন যে না, প্রধানমন্ত্রীও পারছেন না। আমাদের দলের কতগুলি এই উপজেলা নির্বাচনের কথা বললেন যে এরকম যে আমাদের এই শৃঙ্খলা ভঙ্গের, সেটা নিয়ে আমাদের দলে আলোচনা হয়েছে, এবং পরবর্তী আমরা অপেক্ষায় আছি আমাদের দলের এই ব্যাপারে নিশ্চয়ই কোনো একটা সিদ্ধান্ত আসবে। আমি সেই জায়গা থেকে আগের আলোচনাগুলো যেই জায়গাটা যেতে চাই, আপনি যে জায়গাটা আনছিলেন যে এই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের বিষয়ে আপনি ইঙ্গিত করেছিলেন। তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে কথা বলেছি, তিস্তার পানির, আমি একদম তিস্তা এলাকার মানুষ, আমার সীমান্তের ওপারে বাংলা বান্ধার ওপারেই গজলডোবা যেই বাঁধ, সেই জন্যে আমরা এই আমাদের এই অঞ্চল, উত্তর অঞ্চল, আমরা এটার দ্বারা ভুক্তভোগী। দেখুন, এটা একই সঙ্গে মনে রাখতে হবে, আমরা কিন্তু একটা কার্যকর চুক্তি করেছি ভারতের সাথে। আমাদের প্রধানমন্ত্রী পর্যায়ের যে চুক্তি হয়েছে, এর আগে তো বিএনপি সরকার রুমিন আপারা এই পর্যায় পর্যন্ত সাকসেসফুল হতে পারেননি। আমাদের ভারতের বিরুদ্ধে এত কথা বলা হয়, আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকারই কিন্তু এই দীর্ঘকালের যেই 65 বছরের ছিটমহলের যেই বঞ্চনা ছিল, সেইখান থেকে বাংলাদেশের মানুষকে বা ছিটমহলবাসীদের যে আসলে বিশ্লেষক যারা বা বিশেষজ্ঞ যারা, তাদের মধ্যে এক ধরনের কথা আছে যে আমরা দিয়েছি অনেক বেশি, পেয়েছি কম। দেখেন, দিয়েছেন কি, কোনো উদ্যোগীতে নেন নাই এর আগে কখনো কোনো সরকার, অনেকগুলি সরকার তো ছিল এই দেশে, তারা কখনো কোনো উদ্যোগ পর্যন্ত নেননি। কিছুটা অর্জন হয়েছে, এই যে আমাদের সমুদ্র সীমা জয়, বঙ্গবন্ধু যে সমুদ্র আইন করেছিলেন বলেই আমরা আন্তর্জাতিক আদালতে মামলা করে কিন্তু
এই আমাদের যে এই সবুজ শ্যামল বাংলার সাথে সুনীল বাংলা যোগ করেছে। এই জন্য আমরা বলি যে বঙ্গবন্ধু আমাদেরকে যেমন শ্যামল বাংলা দিয়েছে, একই সঙ্গে বঙ্গবন্ধু কন্যা সুনীল বাংলায় অর্জন করে দিয়েছে। তো এই দেখেন ঘুরে ফিরে কিন্তু আওয়ামী লীগের অর্জন। ওনারাও তো বেশ কয়েক মেয়াদের সরকারে ছিলেন, কই একটা উদ্যোগ তো নিতে দেখি নাই। তা আমাদের সবসময় খালি দায়ী করেন। আমাদের বাণিজ্য ঘাটতিটা দেখবেন তো, অন্যান্য ওনাদের সময়ের বাণিজ্য ঘাটতি আমাদের সময়ের বাণিজ্য ঘাটতি, এটা একটু মানে স্ট্যাটিস্টিক্যালি আপনারা একটু মিলায় দেখবেন তো, যে সেই জায়গাটা এবং চুক্তির ক্ষেত্রেও আমরা যেই অর্জনগুলি করেছি সে আমার, হ্যাঁ নিশ্চয়ই এর এত কিছুর পরেও আমি যেহেতু সীমান্ত এলাকার লোক, আমাদের নানান বিষয় নিয়ে, ভারতের অনেক বিষয় নিয়ে আমাদের মনোকষ্ট আছে। আমাদের সীমান্ত হত্যা, আমাদের তিস্তার পানি, সেগুলি নিয়ে সংকট আছে। কিন্তু সেই সংকটের মধ্য দিয়ে আমরা ক্রমাগত কথা বলে যাচ্ছি, ক্রমাগত আমাদের অধিকার নিয়ে আলোচনা করে যাচ্ছি। আওয়ামী লীগ সরকারে কিন্তু সেই চেষ্টাগুলি করে যাচ্ছে। আমাদের স্বাধীনতার পর এই ভারতীয় সৈন্যদের পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন, বঙ্গবন্ধু যত দ্রুততার সময় এই ভারতীয় সেনাদেরকে ফেরত পাঠাতে পেরেছিলেন। তো এইগুলি তো আওয়ামী লীগ সরকারের অর্জন, এবং এককভাবে এই জাতীয় অর্জন আমি অনুরোধ করব যে ওনাদেরকে দেখতে বলবেন। আর মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলছেন, মহান মুক্তিযুদ্ধের সময়ই যে যেমন করে আমাদের এই মার্কিন যুক্তরাষ্ট্রের ওই ইতিহাস, ওই আবেগ তো আমরা ভুলে যেতে পারি না। আর যেই মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে এখন গণতন্ত্রের সবক দেয়, আমাদের প্রধানমন্ত্রী তো দৃঢ়তার সাথে বলবেনই, আপনি ফিলিস্তিনিদেরকে ওখানে নির্মমভাবে হত্যা করছেন, সেইখানে আপনার দেশের নাগরিকরা প্রতিবাদ করতে গেলে তাদেরকে অগণতান্ত্রিকভাবে দমন করছেন, আর আপনি এসে আমাদেরকে গণতন্ত্রের সবক দিচ্ছেন। বিএনপির নেতৃবৃন্দ সেই আমেরিকার কাছে যাচ্ছে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, কথা বলবার জন্য। আমাদের তথাকথিত শান্তির দূত প্রফেসর ইউনূস সাহেব, আমাদের দেশে এত হত্যাকাণ্ড হয়, 21শে আগস্টের মতো গ্রেনেড হামলায় এই মানে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হলো আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, সেইগুলি নিয়ে শান্তির দূতের কোনো কথাবার্তা নাই। তিনি বিদেশে যে ধর্ণা দিচ্ছেন এই বিভিন্ন জনমনে এক ধরনের প্রভাব তৈরি করে। যে আপনি যেমন বলছেন বিএনপি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যাচ্ছে, বিএনপি আপনাদেরকে বলছে ভারতের কাছে যাচ্ছেন, চীনের কাছে যাচ্ছেন। এই বিষয়গুলো থেকে আসলে আমরা আমাদের সক্ষমতার জায়গা, আমাদের রাজনীতিতে আমরাই কেন কথা বলবো, কেন অনুপ্রবেশ, বাইরের অনুপ্রবেশ নিব, সেই জায়গাগুলো নিয়ে আমি কথা বলতে চাই আমাদের শ্রদ্ধেয় শিক্ষক যিনি আছেন তার সাথে। বাট একটু বিরতি নিয়ে ফিরে আসি। প্রিয় দর্শক, নিচ্ছি আরও একটা বিরতির সাথেই থাকুন। প্রিয় দর্শক, আপনি দেখছেন নেক্সাস টেলিভিশনের 7 দিনের আয়োজন। আমরা এই মুহূর্তে কথা বলতে চাই, আমাদের সাথে অনলাইনে যুক্ত রয়েছেন ফরিদুল আলম, অধ্যাপক ফরিদুল আলম। আপনার কাছে যেখানে প্রশ্নটা করতে চাই যে আমার টেবিলে যে দুজন আলোচক আছে তাদের কথা শুনেছেন, একটা জায়গায় আসতে চাই যে আমাদের নিজেদের সমস্যাগুলো নিজেরা যদি আমরা সমাধান করতে না পারি, তাহলেই তো আসলে বাইরের কারো না কারো অনুপ্রবেশ ঘটে। ঠিক সে কারণেই কি বারবার ঘুরে ফিরে আমাদের রাজনীতিতে বহির্বিশ্বে যারা আছে, বিশেষ করে মোড়ল যারা, তারা কথা বলার সুযোগ নেন? হ্যাঁ, এই ব্যাপারে সন্দেহের কোনো কারণ নাই। আমাদের দেশের রাজনৈতিক ঐকমত্যের এত বেশি অভাব, বিশেষ করে আমাদের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে যখন আমরা কথা বলতে যাই, এমনকি বিদেশি যখন কোনো ডেলিগেট আসে, আমাদের সরকার যখন এক ভাষায় কথা বলে, আমি শুধু বর্তমানের কথা বলছি না, আমি যদি নিরপেক্ষভাবে আমাদের সার্বিক চিত্রটিকে একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমরা দেখবো যে সবসময় সরকার এক ভাষায় কথা বলছে এবং সেইখানে বিদেশি ডেলিগেটরা এখানে এসছে, তাদের সাথে অপোজিশনরা আরেক ভাষায় কথা বলছে এবং একদম মানে সরাসরিভাবে সরকারের বিরুদ্ধে কথা বলছে। তো এই জিনিসটি আমি যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের উদাহরণ দেখাতে চাই, আপনি দেখেন ভারতের রাজনীতিতে জাতীয় ইস্যুতে আমরা কিন্তু দেখি যে বিরোধী দলগুলোর মধ্যে বা রাজনৈতিক যে বিদ্যমান দলগুলো আছে সেগুলোর মধ্যে অনেক ধরনের মত পার্থক্য থাকতে পারে, কিন্তু জাতীয় ইস্যুতে কিন্তু তারা সব একজোট হয়ে যায়। আমি দুজন বিশিষ্ট রাজনীতিবিদের কথা শুনছিলাম এবং সেখানে ঘুরে ফিরে ওনারা তিস্তার কথা বলেছেন। এবং আপনি দেখেন এখানে একটি বিষয়, ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট যেটি হয়েছে বর্তমান সরকারের সাথে ভারত সরকারের, সেগুলোও আলোচনায় এসছে। আপনি দেখেন এটি ভারত আমাদের সাথে করেছে এবং আপনি যে কথাটি আপনি নিজেও বললেন যে এতে করে ভারত কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতের অনেকে এখন সরকারকে দোষারোপ করছে যে বেশি ভূখণ্ড বাংলাদেশকে ছেড়ে দিতে হয়েছে, কিন্তু আপনি দেখেন এটিও কিন্তু তাদের করতে হয়েছে তাদের কনস্টিটিউশন অ্যামেন্ড করে, তারপরে এবং সেটি করতে গিয়ে কিন্তু তাদের সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে তাদের ভারতের যে বিজেপি সরকার তাদের আলোচনা করতে হয়েছে এবং তারা যখন একটা কনসেনসাসে এসছে এবং তারা মনে করেছে
সর্বসম্মতভাবে যে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। একটা রাজনৈতিক ঐকমত্য তৈরি হতে হয়েছে, যেটা বাংলাদেশের রাজনীতিতে বিরল ব্যাপার ঘটে যাচ্ছে। সেখানে আসলে বাংলাদেশের বিরোধী দল কি ধরনের পদক্ষেপ নিতে পারে? একটা কথা সবসময় বলা হয় যে বিরোধিতার জন্য বিরোধিতা নয়, দেশের জন্য গঠনমূলক সমালোচনা হয়তো হতেই পারে। না, আমি সেটাই বলছি যে ভারতের প্রতিবেশী দেশ, আমরা আমাদের পাশেই দেশ ভারত, সেই ভারত থেকে আমাদের যে ভারতের যে রাজনৈতিক সংস্কৃতি, দুঃখ লাগে যে আমরা সেখান থেকে কিন্তু আমরা শিখতে পারছি না। আজকে ডোনাল্ড লোকে নিয়ে কথা হচ্ছে, ডোনাল্ড লো এসছেন, সরকার এক ভাষায় কথা বলছে যে ডোনাল্ড লো এসছে ভারতের মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্কটিকে আরেকটু মজবুত করার জন্য। এবং ডোনাল্ড লো নিজেও কিন্তু এসে তার ভিজিটে সেটি বলে গেছেন যে গত নির্বাচন নিয়ে দুই দেশের মধ্যেকার সম্পর্কে এক ধরনের টেনশন ছিল, আমরা চাই দুই দেশের মানুষের মধ্যে আস্থার সম্পর্কটাকে আবার নতুন করে বিনির্মাণ করার জন্য। এবং তিনি এই কথাগুলো বলে গেছেন। এবং তার বক্তব্যে বাংলাদেশ নিয়ে যে মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রহ এবং বাংলাদেশ যে একটি গুরুত্বপূর্ণ একটি অংশ বিশ্ব রাজনীতির, বিশেষ করে আমাদের ইন্দো প্যাসিফিক এরিয়া নিয়ে চিন্তা করতে গেলে, সেটি কিন্তু ঘুরে ফিরে আসছে। কিন্তু অন্যদিকে বিএনপির পক্ষ থেকে আমরা যেটি দেখলাম, সেখানে বলা হচ্ছে লুর সফর নিয়ে আমরা কিন্তু অত বেশি আগ্রহী নই। তো যদি আমি বলছি, সবার প্রতি সম্মান রেখেই বলছি, আচ্ছা আগ্রহী নই, ঠিক আছে একটি জিনিস, কিন্তু একটা সময় তো আগ্রহী ছিলেন, সেটাও একটি সত্য জিনিস। সুতরাং এই জায়গা থেকে আগ্রহটা দেখানো তো খুব দোষের কিছু ছিল না। যদি আমাদের বিরোধী দল, আপনি একটা সময় যে ইঙ্গিত করছেন, সেই ইঙ্গিতটা কি আরো স্পষ্ট করে প্রশ্নটা রুমিন ফারহানাকেই করতে পারি কিনা? আমি 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 অত স্পষ্ট করে কথা বলতে চাচ্ছি না আমার অবস্থানগত জায়গা থেকে, হ্যাঁ, সঙ্গত কারণেই। আমি যেটি বলছি যে একটা সময়ের কথা, আমি আমার একদম একাডেমিক অ্যাঙ্গেল থেকে যদি আমি কথাটি বলি, সেটি হচ্ছে যে ডোনাল্ড লো এবার আসলেন, গত 17 মাসের মধ্যে তার এটি তৃতীয় বাংলাদেশ সফর। এবং আমরা দেখেছি এর আগে যে দুইবার তিনি বাংলাদেশে এসেছেন, সেই সময় কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি অত্যন্ত আগ্রহ দেখা গেছিল ডোনাল্ড লোর সাথে সাক্ষাৎ করা, বাংলাদেশের গণতন্ত্র নিয়ে, মানবাধিকার নিয়ে, তাদের ভাষায়। মানে নির্বাচনের আগে আর নির্বাচনের পরের পরিস্থিতিটা অনেকটাই আলাদা। হ্যাঁ, আমি সেখানে আপনার এই প্রসঙ্গটা নিয়ে আমি রুমিন আমি আরেকটু স্পষ্ট করি, তাহলে সুবিধা হবে এখানে দুজনে আলোচনা করতে। অথচ নির্বাচনের পরের বিষয়টি দেখেন, ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক একভাবে কথা বললেন যে লু আসছেন সম্পর্ক উন্নয়ন করার জন্য। অন্যদিকে বিএনপির বিজ্ঞ মহাসচিব তিনি বললেন ডোনাল্ড লুর সফর নিয়ে আমরা আগ্রহী নই। আমার একটি আগ্রহের জায়গায়, দুজনের ক্ষেত্রে আমার আগ্রহের জায়গাটি হচ্ছে, কেন আপনারা আগ্রহী থাকবেন না? আমাদের জাতীয় স্বার্থের বিষয় এখানে জড়িত আছে। এখানে লু আসছেন, এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক আমরা যেন ক্ষতিগ্রস্ত না হই। আপনার আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে একটা বিরোধ থাকতে পারে, রাজনৈতিক মতানৈক্য থাকতে পারে, কিন্তু জাতীয় স্বার্থের ক্ষেত্রে কিন্তু আপনাদের জনগণের জন্য দায়বদ্ধতা, সেই জায়গা থেকে আমরা বারবার দেখি আমাদের রাজনীতিবিদরা আমাদেরকে বঞ্চিত করছে। আপনার এই প্রশ্নটি আমি রাখতে চাই ব্যারিস্টার রুমিন ফারহানার কাছে, কিন্তু আমার সময় বলছে বিরতি নিতে হচ্ছে। একটা বিরতি নিয়ে ফিরে আসছে। প্রিয় দর্শক, নিচ্ছে আরো একটি বিরতি। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার, দেখছেন নেক্সাস টেলিভিশনের 7 দিনের আয়োজন। আমি বিরতিতে যাবার আগে আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম, সেই জায়গা থেকে কথা বলতে চাই। একটা নির্বাচন না হবার সবচেয়ে ভয়ঙ্কর পরিণতি হচ্ছে একটা রাষ্ট্র ধীরে ধীরে টোটালিটেরিয়ান হয়ে যায়। এবং টোটালিটেরিয়ান একটা রাষ্ট্রে নির্বাচন না হওয়াকে আমরা বলতে পারি, আমি আগের সেগমেন্টে বুঝিয়ে বলেছি কেন এটি নির্বাচন নয়। মানা না মানা আপনার বিষয়ে, দর্শকের উপর আমি বিচারের ভার ছেড়ে দিচ্ছি। আমাকে যদি প্রতি লাইনে থামান সম্ভব হবে না। একটা টোটালিটেরিয়ান স্টেটে যে প্রবলেমটা হয়, আপনি না বুঝতে পারবেন না কে রাজনৈতিক কর্মী, কে রাজনৈতিক দলের নেতা, কে শিক্ষক, কে বুদ্ধিজীবী, কে আইনজীবী, কে ডাক্তার, আপনি একদম বুঝবেন না। দেখবেন সকলেই মোটামুটি এক সুরে কথা বলছে। আচ্ছা ধরেন আমাদের আজকে যিনি শিক্ষক আলোচক আছেন, উনি খুব সহজেই প্রশ্ন করতে পারতেন যে আমার বুঝে আসে না কি করে একটা দেশের সরকারে থাকা মন্ত্রী সরাসরি বলেন যে পিটার হাসের মুরব্বীদের সঙ্গে তলে তলে আপোষ হয়ে গেছে। এই প্রশ্নটা উনি তুলতে পারতেন, তাই না? কিন্তু ওনার মাথায় ঘুরছে বিএনপি কেন বলল ডোনাল্ড লু এর ব্যাপারে তাদের আগ্রহ নাই। একটা দলের আগ্রহ নাই, বিষয়টি খুবই নন সিগনিফিকেন্ট যদি আপনি কম্পেয়ার করেন আরেকটা দলের বিভৎস সর্বগ্রাসী আগ্রহ, যে আগ্রহ থেকে আরেকটি দল বলে, খোলামেলা বলে যে পিটার হাসের মুরব্বীদের সঙ্গে তলে তলে আপোষ হয়ে গেছে। কিংবা ধরেন ওনার মাথায় একবারও এই প্রশ্নটা আসলো না যে এই সরকার ওথ নেবার পরপরই পররাষ্ট্রমন্ত্রী এবং সেতুমন্ত্রী গলা মিলিয়ে বলল 14, 18, 24 ভারত পাশে ছিল বলেই
নির্বাচন হয়েছে। ওনার মাথায় একটাবার আসলো কিংবা আসলেও সেটা জিজ্ঞেস করবার মতন মরাল স্ট্রেংথ উনি পেলেন না, বিকজ ট্রুথ মাস্ট বি লাউড অ্যান্ড ক্লিয়ার। উনি সেই লাউড অ্যান্ড ক্লিয়ার ভাবে উনি প্রশ্ন করতে পারলেন না যে দেখেন একটা দেশের পররাষ্ট্রমন্ত্রী কি করে ভারতে গিয়ে বলে, এবং সেটা আবার নিজের দেশে এসে বুক ফুলায় বলে ভারতে আমি বইলা আসছি। ভারতের উচিত হবে শেখ হাসিনাকে আরেকবার ক্ষমতায় আনা। এই প্রশ্ন আমাদের সুশীলদের মাথায় আসে না, বা আসলেও তারা এনাফ লাউড অ্যান্ড ক্লিয়ার হয় না। উনি প্রশ্ন করলেন না যে এই যে নির্বাচন খেলা 24-এ হইল, সেইখানে বাংলাদেশের 53 বছরের ইতিহাসে প্রথমবারের মতন একজন আওয়ামী লীগ ক্যান্ডিডেট ঘোষণা করলেন, যিনি আওয়ামী লীগের প্রতিমন্ত্রী ছিলেন এর আগে, যে আমি ভারতের ক্যান্ডিডেট। বুঝতে পারছেন স্খলনের জায়গাটা? আপনি আলাদা করতে পারবেন না। ওনার চেহারা আপনি সব চেহারাই আওয়ামী লীগের চেহারা। কেউ শিক্ষক পরিচয়ে আসবে, কেউ আইনজীবী পরিচয়ে আসবে, কেউ সুশীল পরিচয়ে, কেউ লেখক পরিচয়, বিকজ সবার চেহারায় দিন শেষে ওই টোটালিটেরিয়ান গভর্নমেন্টের যেই ব্ল্যাক হোল, ওইটার মধ্যে ডুবা যায়। সেখানে আপনাদের বিএনপির কি কোনো দায় আছে কিনা? কারণ আপনার একটা বৃহৎ আমি আজকে একটা কর্মী সভা করে আসছি, বিরাট একটা কর্মী সভা। সেখানে আমি খুব স্পষ্ট বলছি, ভাই একটা কথা বুঝা রাখেন, বাংলাদেশের সার্বভৌমত্ব ইজ অ্যাট স্টেক। এই কথাগুলো যাদের বিবেক হিসাবে যাদের বলার কথা, ওনাদের সেটা বলার মতন মেরুদণ্ড বহু আগেই ভেঙে গেছে। সুতরাং এই কথাগুলো আমাদেরই বলতে হবে। বাংলাদেশের সার্বভৌমত্ব ইজ অ্যাট স্টেক। এই দেশের যেই বিভৎস অবস্থা, সেখান থেকে উত্তরণে 17 কোটি মানুষকেই আগে বুঝতে হবে যে ঘরে আগুন লাগলে দেবালয় এড়াবে না, নগরে আগুন লাগলে নগর পুড়তে থাকলে দেবালয় এড়ায় না। আজকে যে নিজেকে মনে করছে আমি বিএনপি করি না, আমি জামাত করি না, আমি বিরোধী দল করি না, আমি গণসংহতি করি না, আমি নিরাপদ, খুব ভুল। কেন্দ্রীয় ব্যাংকে দ্বিতীয়বারের মতো সম্ভবত চুরি হলো। তিস্তা প্রকল্পের বিষয়টা আমি একটু বলেই রাখি, আপনি বারবার জিজ্ঞেস করছেন, খুব সংক্ষেপে। তিস্তার ব্যাপারে ভারতের একটাই অজুহাত, তিস্তা মমতা মানছে না, এই চুক্তি মমতা করতে দিতে চাইছে না, সে কারণে তিস্তার পানি বাংলাদেশকে দিতে পারছে না। ভারতের সংবিধান দেখেন আপনি, আর্টিকেল 273, ইফ আই এম নট রং, ভুল হলে হয়তো আর্টিকেল নাম্বার ভুল হবে, কিন্তু ভিতরের কথা দেখে নেবেন, স্পষ্ট বলছে কেন্দ্র কোনো সিদ্ধান্ত নিতে চাইলে দুই দেশের ব্যাপারে রাজ্য সরকারের কোনো ক্ষমতা নাই সেটা আটকানোর। রাজ্য সরকারের কোনো সে থাকবে না সেই ব্যাপারে, থাকলেও কেন্দ্র সেটা শুনতে বাধ্য না। সুতরাং বারবার মমতাকে দোষ দিয়ে লাভ নাই, পশ্চিমবঙ্গের দিকে তাকায় লাভ নাই। কেন্দ্র, ভারতের কেন্দ্রীয় সরকার এবং আমাদের নতজানু পররাষ্ট্রনীতি। ভাই নির্বাচনের আগের থেকেই তো বলা শুরু হয়েছে যে দয়া করে এই সরকারকে আরেকবার ক্ষমতায় রাখেন, তো তাকে তো রাখা হয়েছে, আবার কি চান আপনি? আমরা হয়তো অনেক কথা বলতে পারতাম, সময় স্বল্পতা আছে না। যেমন মুক্তা যে প্রসঙ্গ লাস্ট বললেন যে নতজানু নীতি, আপনি এটাকে কিভাবে দেখেন? এই কথাগুলি তো রুমিন আপারা দীর্ঘকাল বলে আসছে, তাই না? ওই যে এই একটু আগে বললেন যে আমাদের সকলেই একসুরে কথা বলছে। আমি আশা করি কয়েকদিন পরে আমি আসছি তিস্তা পানি বন্টন চুক্তি, সেটার সাথে আরেকটা বিষয় বলতে চাই যে তিস্তা প্রকল্প যেটা, সেখানেও কিন্তু একটা সম্ভবত যাচাই হয়েছিল, চীন থেকে করা হয়েছিল, সেখানে ভারত চেয়েছিল আবার নতুন করে বিনিয়োগ করতে। এই বিষয়টা নিয়েও কিন্তু এক ধরনের ধোঁয়াশা জনমনের। না, কোনো ধোঁয়াশার মানে যেটা হচ্ছে যে আপনাকে এর আগে আমি বলেছি যে চুক্তিটা তো আওয়ামী লীগ সরকার করেছে, রুমিন আপারা তো এই চুক্তি পর্যন্ত করতে পারেননি। এখন এই চুক্তির ভিত্তিতে আমরা আমাদের হিস্সা নিয়ে কথা বলতে পারি। হ্যাঁ, এই যে আমরা যে এখন যে দেন দরবার করতে পারছি, এবং ভারতের সাথে অনেকগুলি অমীমাংসিত বিষয়, যেটা ছিটমহলের কথা বললাম, তারপরে হচ্ছে আমাদের সমুদ্র সীমার কথা বললাম, এটা আওয়ামী লীগ সরকার করেছে। পানি চুক্তিরও যেই কথাটা, এখন আর একটা দেশের সঙ্গে আমাদের যেই আলোচনাগুলি চলমান, আর একটা বাস্তবতা যেটা বুঝতে হবে যে সেটা হচ্ছে, আমি যেহেতু একদম তিস্তা পাড়ের মানে গজলডোবা থেকে আমার নির্বাচনী এলাকার দূরত্ব খুব বেশি হলো 40-42 কিলোমিটার হবে। তো সেইখানকার যেই বাস্তবতা, সেখানে হচ্ছে যে পানির প্রবাহ কিন্তু ক্রমাগত কমছে, এটাও সত্য। পানির যে প্রবাহ সেটা কমছে। আমাদের সঙ্গে ভারতের 56টা নদীর এই আমাদের আন্তর্জাতিক নদী আমাদের মধ্যে দিয়ে যায়, বাকিগুলি নিয়ে আমরা অনেক বেশি, তিস্তা কিন্তু বেশি রাজনৈতিকভাবে চর্চিতও একটা বিষয়। অন্য নদীগুলি দিয়ে যেরকম আমরা পানি করছি, একটু ছোট করে বলতে পারেন? তথ্যগত বিভ্রাট, তিস্তা নিয়ে কোনো চুক্তি হয় না। 2011 সালে মনমোহন সিং আসার পরে স্বাক্ষর হওয়ার কথা ছিল, সেই চুক্তি স্বাক্ষর হয় নাই। 1, 2 হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় গঙ্গা চুক্তি যেটা হয়েছিল, সেখানে একটা গ্যারান্টি ক্লজ ছিল। সেই গ্যারান্টি ক্লজ থাকবার কারণে
পানি প্রবাহে কোনো সমস্যা হয়নি। 96 সালে শেখ হাসিনা সরকার গঙ্গা নিয়ে যেই চুক্তিটা করে, সেই চুক্তিটাকে তিনি নিজে 2008 ক্ষমতায় এসে বলছে এটা কোনো চুক্তি হয় নাই। আমরা যখন রিনিউ করব চুক্তি, আমরা নতুন টার্মস অ্যান্ড কন্ডিশনস নিয়ে রিনিউ করব, সেই টার্মস অ্যান্ড কন্ডিশনস সেই চুক্তি রিনিউ হয় নাই। আর তিস্তার নামে কোনো চুক্তি নাই, গজল ডোবা বাদ দিয়ে তারা আমাদের রুমিন আপার যে ডিনায়াল সিনড্রোম কন্টিনিউয়াসলিতে, তো এইটাই হচ্ছে ওনার কথা বলার বিউটি। এবং দেখেন, দেশবাসী যদি দয়া করে ওনার কথা শুনতো, আমরা মানে থ্যাঙ্কস টু বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের জনগণ এই জাতীয় কথাগুলি কিন্তু বিভ্রান্ত হয়নি। এই যে বিভ্রান্ত হয়নি, তারা ক্রমাগত যে তথ্যগুলি উপস্থাপন করে। এবং এই যে আমি শুরুতেই বলেছিলাম যে গোয়েবলসের যে আর্ট, সেটা রুমিন আপা যেভাবে রপ্ত করেছেন, সেই রপ্ত করেছেন, সেই জায়গা থেকে উনি বলেছেন সেটাকে আমি ওনাকে আমি তিস্তা চুক্তি হয়েছে বলছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা উভয় খোঁজ নিই। একটা বিষয় সেটা হচ্ছে যে এই যে আর্ট, দেখেন উনি নির্বাচন দিতে মানতে চায় না, বাংলাদেশে রাষ্ট্র মানতে চায় না, একটা লোক নির্বাচন মানতে চায় না, তো তাদের কাছে যে এতগুলি নির্বাচন হয়ে গেল, এই যে সবকিছুর মধ্যে যে সবগুলি বিষয়ের মধ্যে যে একটা ডিনায়াল সিনড্রোম, এই ডিনায়াল সিনড্রোমের মধ্য দিয়ে এই জায়গাটা নিয়েই আমি কথা বলতে চাই ডক্টর ফরিদুল আলম, যে এই যে পারস্পরিক মতবিরোধ, মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তো আমাদের একসাথে হতে হবে জাতীয় প্রশ্নে। সেই জায়গাটা আসলে আমরা কি চাই সুশীল সমাজ হিসেবে, আপনি কিভাবে দেখেন, খুব ছোট্ট করে যদি বলেন। সুশীল সমাজ হিসেবে আমরা যেটা চাই সেটা হচ্ছে যে আমরা যখন কোনো কথা বলতে চাই, আমাদের কথাকে আমি অনুরোধ করব যে আমাদের কথাকে ব্যক্তিগতভাবে না নিলে খুব ভালো হবে। এখন কোনো রাজনীতিবিদরা যারা আছেন এখানে, দুজন বিশিষ্ট রাজনীতিবিদের প্রতি সম্মান জানিয়েই বলছি যে এখন যদি আমার কথার সাথে আপনার কথা মিলে না যায়, তখন যদি আপনি আমাকে সরকারপন্থী বলে ফেলেন, সেটা অত্যন্ত দুঃখের একটি বিষয় দাঁড়ায়। সুতরাং আমরা চাই সবার বক্তব্য শুনতে হবে, এবং আমি যেটি মনে করি যে আমরা জাতীয় স্বার্থে কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে পারছে না। আমি যে কথাগুলো বললাম যে ভারত সহ বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো কিন্তু সবসময় জাতীয় স্বার্থের ক্ষেত্রে সবসময় একসাথে থাকে। তিস্তার কথা বলা হলো, তিস্তা চুক্তি একটা ভারতের সংবিধানে বলা আছে কেন্দ্রীয় সরকার চুক্তিটি করে ফেলতে পারে, কিন্তু সেইখানে কিন্তু ভারতের যে বিজেপি সরকারের ভোটের হিসাব করতে হচ্ছে। তারা পশ্চিমবঙ্গকে তারা এখানে চাচ্ছে না, পশ্চিমবঙ্গের মতের বাইরে গিয়ে তারা করুক, মানে সেইখানে তারা চাচ্ছে একটা রাজনৈতিক ঐক্যমত্যের মধ্য দিয়ে কাজটি করতে। সুতরাং ওই জায়গাটিকে যদি আমরা বিবেচনায় রাখি, তাহলে কিন্তু এটাকে নিয়ে ওখান থেকে আমাদের রাজনীতিতে আসলে এক ধরনের শিক্ষণীয় জায়গা আছে। আমাদের সময় শেষ হয়ে গেছে, আমরা আরেকদিন হয়তো এই প্রসঙ্গ নিয়েই কথা বলবো। আপনাদের 7 সেপ্টেম্বর 2011 গঙ্গা চুক্তি নিয়ে আরো ভাবুন, দিল্লিকে বলছেন শেখ হাসিনা। আবারও বিবিসি বাংলা 17 মে 2017। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদের দুজনকেও যারা আমাদের সাথে যুক্ত ছিলেন। আবারও হয়তো দেখা হবে। প্রিয় দর্শক, এই ছিল আজকের আয়োজনে, দেখা হবে আবারও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন নিশ্চয়ই।